থেকে কবিতা। হুমায়ুন আজাদ। কবিতা কাকে বলে, বলা খুব মুশকিল। কিন্তু আমরা যারা পড়তে পারি, তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো, পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলোই কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে, 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা। কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই, তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়। ঘুড়ি বানানোর জন্যে উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়। তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, 3টা লাল বোতাম, 2টো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই। কবিতার জন্যে দরকার শব্দ, রংবেরঙের শব্দ। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্যে। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি, যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্যে। যেই শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্যে আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়। তোমাকে জানতে হবে সে সব শব্দকে। কিছু কিছু শব্দ আছে, যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে, যেগুলোর শরীর থেকে সুর বেরোয়। কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়। কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর। কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ। কোনোটিতে বেহালার সুর। কোনো কোনো শব্দ তোমার পায়ের নূপুরের মতো বাজে। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ। কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সব সময়ই তারা কথা বলেন শব্দে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ। তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা? কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টগবগে রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময়ই মনে রাখতে হবে, ওই কথা নতুন হতে হবে। যা একবার কেউ বলে গেছে,
যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই, সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। যে কোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধানক্ষেতটা, পোষা বেড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায়। যদি মনে স্বপ্ন থাকে, রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায়, যদি স্বপ্ন থাকে। আর যা নেই, তা নিয়েও কবিতা লেখা যায়, যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। কবিতাটির নাম দিচ্ছি দোকানি। রাস্তার মোড়ের দোকানদারকে তুমি আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকোলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা কিনে খাই, দোকানিকে চকচকে টাকা দিই। তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকোলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন সব জিনিস, যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নেই সে সব জিনিস বেচাকেনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো, আর ছন্দ এলো। প্রথমে লিখলাম, দুদিন ধরে বিক্রি করছি, চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। কথাটাই চমক দেয় সবার আগে, চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এই তিনটি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরপর আরও এগিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখানে ছন্দ মিল আরও মধুর। বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরও বেড়েছে, ছবিও আরও রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখে। কবিতাটিকে আমি আর লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজপোশাক। তোমরা এখন ছোট। এই ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই, ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে, একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে, একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা কুটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট, এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে। যত পারো, দেখো, দেখো, দেখো এবং দেখো। বুকের মধ্যে, মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে এই ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে উচিত কবিতা পড়া। পড়া এবং পড়া। চারদিকের ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন, যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে। বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম কবিতা। সংক্ষেপিত, শব্দার্থ ও টিকা, উপমা, তুলনা,
এখানে একটি মেয়ের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। নূপুর, পায়ে পরার অলঙ্কার। চমকপ্রদ, যা অবাক করে দেয়। কাঁঠাল চাপা, পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফুল। পাঠের উদ্দেশ্য: শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। পাঠ পরিচিতি: সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে, যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন। তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা, দুচোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে, তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপজীব্য। লেখক পরিচিতি: বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ ১৯৪৭ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল কাব্য, অলৌকিক স্টিমার, জোলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু, উপন্যাস ৫৬,০০০ বর্গমাইল, গল্প জাদুকরের মৃত্যু, প্রবন্ধ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ ২০০৪ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন: তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগাগুলো যুক্তিসহকারে লেখো। রচনাটি পড়ে যা বোঝা যায় তা হল, হুমায়ুন আজাদ কবিতাকে শুধুমাত্র শব্দের সাজানো নয়, বরং অনুভূতি, স্বপ্ন, সুর ও রঙের এক জাদুকরী মেলবন্ধন হিসেবে উপস্থাপন করেছেন। এখানে কিছু মূল দিক বিশ্লেষণ করা হল। ভালো লাগার কারণ: কবিতার সৃষ্টির সহজ ব্যাখ্যা। লেখক সহজ ভাষায় দেখিয়েছেন কিভাবে শব্দগুলো একত্রিত করে কবিতা তৈরি হয়। শিশুরাও যেন বুঝতে পারে, শব্দ সমান উপাদান, স্বপ্ন ও ছন্দ সমান নকশা। সৃষ্টিশীল অনুপ্রেরণা: লেখা পড়লে মনে আনন্দ আসে, নিজের চারপাশের জগৎকে অন্য চোখে দেখার উৎসাহ জাগে। চিত্রময় উদাহরণ: দোকানি, চাঁদের আলো, লাল পাখির গান, এসব উদাহরণ কল্পনাশক্তি বাড়ায়। ছন্দ, রং, সুর ও গন্ধের বর্ণনা, শব্দকে শুধু লিখিত হিসেবে নয়, জীবন্ত অভিজ্ঞতার মতো উপস্থাপন করেছেন। কম ভালো লাগার বা চ্যালেঞ্জের বিষয়ে: দীর্ঘ বর্ণনা কখনো কখনো ছোট ছাত্রছাত্রীদের জন্য একটু জটিল হতে পারে। সব শব্দের রং, সুর বা গন্ধ বোঝা সব সময় সহজ নয়। কিছু অংশে বাচ্চাদের কাছে বিমূর্ত লাগতে পারে। মোটামুটি মূল্যায়ন: লেখক পাঠককে শুধু কবিতা শেখাচ্ছেন না, কবিতার প্রতি ভালোবাসা ও আবেগ জাগাচ্ছেন। প্রতিটি শব্দকে খেলাধুলার মতো উপস্থাপন করা, কল্পনা ও চেতনার সঙ্গে যুক্ত করা শিক্ষণীয়। খ. টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লেখো। নিচে একটি উদাহরণ দেওয়া হল:
টেলিভিশন নাটক সমালোচনার জন্য। নাটকের নাম ছায়ার বাঁধন মিডিয়া টেলিভিশন। সমালোচনা। আমি সম্প্রতি ছায়ার বাঁধন নাটকটি দেখেছি। নাটকটির মূল কাহিনী পরিবার, বন্ধুত্ব এবং জীবনের ওঠাপড়ার চারপাশে আবর্তিত হয়েছে। অভিনয়দল মোটামুটি ভালো। বিশেষ করে প্রধান চরিত্রের পারফরমেন্স খুব প্রভাবশালী। নাটকের দৃশ্যায়ন সুন্দর। বিশেষ করে বাড়ির ভেতরের দৃশ্যগুলো বাস্তবধর্মী ও মনোগ্রাহী। আলোকসজ্জা এবং সঙ্গীত নাটকের আবেগকে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু কিছু অংশে গল্পের গতি খুব ধীর মনে হয়েছে। কয়েকটি দৃশ্য অপ্রয়োজনীয় দীর্ঘ হওয়ায় নাটকের রসিকতা এবং উত্তেজনা কিছুটা কমে গেছে। সব মিলিয়ে নাটকটি শিক্ষণীয় বার্তা দিয়েছে, পরিবারের মূল্য, বন্ধুত্বের গুরুত্ব এবং জীবনের ছোট ছোট মুহূর্তের সৌন্দর্য। তবে গল্পের সংক্ষিপ্ততা এবং কিছু চরিত্রের গভীরতা আরও উন্নত করা যেতে পারত। মোটামুটি মন্তব্য: নাটকটি মনোগ্রাহী, আবেগপূর্ণ এবং শিক্ষণীয়, তবে কিছু স্থানে গল্পের গতি ধীর হওয়ায় পুরো নাটকের প্রভাব কিছুটা কমে গেছে। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। ১. কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে? উত্তর: গ শব্দ। হুমায়ুন আজাদ বলেছেন, কবিতা বানানোর জন্য প্রথমেই দরকার শব্দ, রং, সুর, গন্ধসহ। ২. শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে। এ বাক্যে বেচা কেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর: ঘ আদান প্রদান। এখানে বাস্তব ক্রয় বিক্রয় নয়, বরং কল্পনা বা স্বপ্নের মাধ্যমে আদান প্রদানের কথা বলা হয়েছে। কবিতাংশটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। চপল পায়ে কেবল ধাই, কেবল গাই পরীর গান। পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। ৩. কবিতাংশে শব্দ থেকে কবিতা, প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটির পরিচয় পাওয়া যায়? উত্তর: ক শব্দ প্রয়োগ। কবিতায় শব্দ যেমন চপল, ধাই, গাই, পুলক, বিভোল ব্যবহার করে ভাব প্রকাশ করা হয়েছে। ৪. উপর্যুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর: গ খেলতে শব্দের খেলা। প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন, কবিতা লেখার জন্য শব্দের সঙ্গে খেলতে হয়, শব্দকে খুঁজে, সাজিয়ে, মেলিয়ে নতুন রূপ দেওয়া। সৃজনশীল প্রশ্ন। ১. মাহফুজা চমৎকার কবিতা লেখেন। জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায়ই নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুফুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। ক কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? উত্তর: কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন শব্দ। হুমায়ুন আজাদ বলেছেন, কবিতা বানাতে হলে প্রথমে শব্দের রূপ, রং, সুর ও গন্ধ জানতে হবে। খ কবিতার জন্য দরকার শব্দ রংবেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। উত্তর: এই বাক্যে বোঝানো হয়েছে যে, কবিতা শুধু সাধারণ শব্দ দিয়ে তৈরি হয় না। শব্দগুলোকে যেন রং বেরঙের উপাদানের মতো ধরে নেওয়া যায়, প্রতিটি শব্দের নিজস্ব ভাব, সুর, গন্ধ এবং ছন্দ থাকে। কবিতা সুন্দর হতে হলে শব্দকে প্রাণবন্ত করে ব্যবহার করতে হয়, যেন পাঠকের মনে ছবি, সুর বা অনুভূতি জেগে ওঠে। অর্থাৎ, কবিতার জন্য দরকার শব্দের বৈচিত্র্য ও জীবন্ত রং, যা পড়ে পাঠক কল্পনায় আনন্দ এবং স্বপ্ন দেখতে পারে। গ কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর: শব্দ থেকে কবিতা, প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। উত্তর: নির্ঝরের প্রশ্ন, ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো?
এর উত্তর সরাসরি শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বক্তব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন, কবিতা লেখার জন্য প্রথমেই দরকার শব্দের প্রতি ভালোবাসা ও অভ্যেস। কবি শব্দকে ভালোবাসে, শব্দের রং, সুর, গন্ধ এবং ছন্দ চিনে, সেগুলাকে সাজিয়ে নতুন ভাব তৈরি করে। ঠিক যেমন মাহফুজা নির্ঝরকে বললেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, এটিই প্রবন্ধের ভাবের প্রতিফলন। কবিতা লেখার জন্য চারপাশের শব্দকে দেখতে হবে, অনুভব করতে হবে, খেলতে হবে শব্দের সঙ্গে। যিনি তা করতে পারেন, তিনি একদিন চমৎকার কবিতা লিখতে পারবেন। সংক্ষেপে, নির্ঝরের প্রশ্নের উত্তর প্রবন্ধে প্রকাশিত মূল বার্তা, শব্দকে ভালোবেসে, তার রং, সুর, গন্ধ ও ছন্দ চিনে কবিতা রচনা করা যায়। ঘ মাহফুজার উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূলভাবকে ধারণ করে কি? যুক্তিসহ বিচার করো। উত্তর, হ্যাঁ। মাহফুজার উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূলভাবকে সম্পূর্ণভাবে ধারণ করে। যুক্তি, শব্দকে কেন্দ্র করে ভাব প্রকাশ। প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন, কবিতা লেখার জন্য প্রথমেই দরকার শব্দ, শব্দকে ভালোবাসা, তার রং, সুর, গন্ধ ও ছন্দ বোঝা। মাহফুজা নির্ঝরকে বলেছেন, চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখো, যা একই ভাব প্রকাশ করে। কবিতার সৃষ্টিশীল প্রক্রিয়ার সঙ্গে সম্পর্ক। প্রবন্ধে বলা হয়েছে, কবিতা হল শব্দের খেলা, শব্দকে সাজিয়ে নতুন ভাবনা ও ছবি তৈরি করা। মাহফুজা নির্ঝরকে অনুরোধ করেছেন শব্দগুলোকে লক্ষ্য করার মাধ্যমে ভবিষ্যতে নিজে কবিতা রচনার জন্য প্রস্তুত হতে। স্বপ্ন ও কল্পনার গুরুত্ব। প্রবন্ধে কবিতার জন্য স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। মাহফুজার কথাতেও স্বপ্নময় শব্দগুলো বোঝার গুরুত্ব জোর দেওয়া হয়েছে। উপসংহার, মাহফুজার উত্তর প্রবন্ধের মূলভাবকে ফুটিয়ে তোলে, কবিতা শব্দ, স্বপ্ন ও সৃষ্টিশীলতার সংমিশ্রণ।